মাইক্রো ইকোনমিক্স অথবা বেস্টিক অর্থনীতি বইয়ের পেইড কোর্সের প্রথম ক্লাস এটা। অনার্স প্রথম বর্ষ অথবা বিবিএস প্রথম বর্ষের এই বইটি আছে। ধারাবাহিক ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বইয়ের বিষয়বস্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, ফলে পরীক্ষায় ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। এই বইটা অধিকাংশ থিওরি, তাছাড়া কিছু চিত্র আছে, অঙ্ক আছে। আমরা আমাদের পেইড কোর্সের প্রথম দিকের ক্লাসগুলোতে থিওরিগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ওই চিত্রগুলো নিয়ে আলোচনা করব। আর এখানে যে শিট তোমরা দেখতে পাচ্ছ, পিডিএফ শিট, পেইড কোর্সে যারা ভর্তি হবেন গাণিতিক থিওরি সবগুলা বইয়েরই পিডিএফ শিট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, প্রয়োজনে প্রিন্ট করে নেবেন। আর আমাদের ধারাবাহিক ক্লাসগুলো দেখে নেবেন, ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তো এখানে আমি প্রশ্নগুলো সাজিয়ে রেখেছি সম্পূর্ণ বইয়ের গুরুত্বপূর্ণ দেখে, যা তোমাকে পরীক্ষায় ভালো একটা প্রস্তুতি অর্জন করার জন্য সাহায্য করবে। আচ্ছা, এখন আমি মূল আলোচনা যাচ্ছি। যেহেতু এটা প্রথম ক্লাস, আমি 3টা প্রশ্নের ব্যাখ্যা তোমাদেরকে বোঝাবো, তারপর কিভাবে কি করবেন সেটা নিয়েও আলোচনা করব। তো আলাদা করে আমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ফিনান্স এগুলোর কোর্স তো আছেই, আর তোমাদের থিওরি গাণিতিক সবগুলো বইয়েরই কোর্স করতে পারবে। আর এটা দেখে রাখো, এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্রয়োজনে এটা স্ক্রিনশট দিয়ে রাখো। যে কোনো প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে। তোমাদের সবগুলা বইয়ের কোর্স চালু আছে, এমনকি পরীক্ষার যদি 2 দিনও থাকে, 2 দিন আগেও যদি তুমি আমার সাথে যোগাযোগ করে এই শিটগুলো সংগ্রহ করে আমার ভিডিও রেকর্ডের ক্লাসগুলো দেখে নিতে পারো, পরীক্ষার জন্য তোমার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। এখন পার্ট বি এবং সি এর প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের ধারাবাহিক ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই। এখানে আছে অর্থনীতি কাকে বলে, এটা মনে করো পার্ট বি এর জন্য। এখন পার্ট সি এর জন্য এবং পার্ট বি এর জন্য কিভাবে পরীক্ষায় লিখবেন এই কথাটাও কিন্তু এই ক্লাসেই আমি বুঝাবো, সুতরাং ধৈর্য ধরে তোমরা ক্লাসটা দেখো। অর্থনীতি কাকে বলে? উত্তর হলো, অর্থনীতি হলো একটা সামাজিক বিজ্ঞান যা মানুষের সীমিত সম্পদ দিয়ে অসীম চাহিদা পূরণের চেষ্টা এবং সেই জন্য কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, উৎপাদিত পণ্য কার মধ্যে বন্টন করা হবে, এসব বিষয়ে গবেষণা করে যে শাস্ত্র, সেটাই হচ্ছে অর্থনীতি। এটা একটা সামাজিক বিজ্ঞান যেটা দিয়ে মানুষের সীমিত সম্পদ দিয়েই অসীম চাহিদা পূরণের চেষ্টা করা হয়। তাছাড়া কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, উৎপাদিত পণ্য কার মধ্যে বন্টন করা হবে, এগুলা নিয়ে গবেষণা করা হয় এই শাস্ত্রের মধ্যে। সহজভাবে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা শেখায় কিভাবে মানুষ সীমিত সম্পদ ব্যবহার করে চাহিদা পূরণ করে। এটা হলো সহজ ভাষায় উদাহরণ। যেমন যদি একটি পরিবারের টাকা কম থাকে, তবে তারা সিদ্ধান্ত নেয় কোনটা আগে কিনবে, খাদ্য না কাপড়। এটাই অর্থনৈতিক চিন্তা। তারপর এখানে অর্থনীতির সংজ্ঞা আছে, লর্ড রবিন্স যে সংজ্ঞাটি দিয়েছে। এখানে আছে, ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার এজ এ রিলেশনশিপ বিটুইন ইনস অ্যান্ড স্কার্স মিনস হুইচ হ্যাভ অ্যাল্টারনেটিভ ইউজেস। অর্থাৎ অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের আচরণকে বিশ্লেষণ করে, যেখানে অসীম চাহিদা রয়েছে কিন্তু সম্পদ সীমিত এবং সেই সম্পদ বিভিন্ন কাজে ব্যবহার করা সম্ভব। এই যে তুমি এটা পড়ে জানতে পারলে অর্থনীতি কাকে বলে, এটা হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান যা দিয়ে সীমিত সম্পদ অসীম চাহিদা পূরণের চেষ্টা করা হয়। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার মধ্যে বন্টন করা হবে, এসব নিয়ে গবেষণা করা হয়। সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে চাহিদা পূরণ করা যায়, এই যে তথ্যগুলো তুমি জানলে এখন পরীক্ষায় তুমি নিজে থেকে লিখতে পারবে। তাছাড়া আমি তো তোমাকে পেইড কোর্সে যারা যুক্ত আছেন শিটটা দিয়ে দিচ্ছি, তুমি যদি 2বার বা 3বার এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নাও, এমনিতেই তোমার মনে থাকবে। এখন এখানে যেরকম আছে, এই কথাটা আমি একটু পরে বলি। যেমন ধরো, উপসংহারটা পড়ে নেই। অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবন, উৎপাদন, আয় ব্যয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ এবং বন্টনের কার্যক্রম নিয়ে গবেষণা করে, যাতে সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়। তো এটা তো বুঝতে পারলে, দৈনন্দিন জীবনের উৎপাদন, আয় ব্যয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ এগুলা নিয়ে আলোচনা করে, বন্টনের কার্যক্রম নিয়ে আলোচনা করে। যেমন ধরো, তোমাদের পার্ট সিতে একটা প্রশ্ন চলে আসলো, অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পার্ট বি এবং সি যাই থাকুক,
তোমরা সংজ্ঞা অথবা ভূমিকা দিয়ে শুরু করবে। বেশ কয়েকটা পয়েন্ট তোমাদের আলাদাভাবে লিখতে হবে। যেমন এই যে অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো, প্রশ্ন করা হয়েছে। শুরুতে এখানে দেওয়া হয়েছে ভূমিকা। এখন অর্থনীতি পাঠের প্রয়োজন কেন, জীবনের চাহিদা প্রয়োজন বোঝা যায়। আচ্ছা, এটা বুঝতে পারলাম, এটা হলো একটা পয়েন্ট। পয়েন্টের ব্যাখ্যা একটু পরে করি। ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা উন্নত হয়, জাতীয় অর্থনীতির দ্বারা বোঝা যায়, নীতি প্রণয়ন ও পরিকল্পনা সহায়ক, চাকরি ও উচ্চশিক্ষায় সহায়ক, ব্যবসা বিনিয়োগ কার্যকর ভূমিকা রাখে। তারপর এই যে পয়েন্টগুলো আমি এখানে দিলাম, এই পয়েন্টগুলো দিয়ে তুমি তোমার নিজের মতো করে পয়েন্টটা বুঝে পরীক্ষায় লিখবে। মনে করো তুমি বই থেকে পড়ে গেলে যে অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করে এই প্রশ্নটা চলে আসছে, এটা উত্তর পড়ে গেলে তুমি বইয়ের মধ্যে যেরকম পড়ে গেছো পরীক্ষায় কি ঠিক সেই রকম লিখতে হবে এমন কোনো কথা আছে? না। তুমি এটার উত্তরটা বুঝে তুমি তোমার মতো করে লম্বা করে সাজিয়ে প্রশ্নের উত্তরটা লিখবে। এখানে আমি এমনভাবে প্রশ্নের উত্তরগুলো সাজিয়েছি বুঝতে, যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। মনে করো এটা পার্ট বিতে চলে আসছে অথবা পার্ট সিতে। অর্থনীতি এমন একটি সামাজিক বিজ্ঞান যা মানুষ কীভাবে সীমিত সম্পদ ব্যবহার করে তার চাহিদা পূরণ করে তা বিশ্লেষণ করে। এই তথ্যটা কিন্তু আমরা এর আগেও জেনেছি। একজন নাগরিক, শিক্ষার্থী, ব্যবসায়ী কিংবা নীতি নির্ধারক হিসাবে অর্থনীতি সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত প্রয়োজন। একজন দেশের নাগরিক, একজন শিক্ষার্থী হিসাবে, ব্যবসায়ী হিসাবে, নীতি নির্ধারক হিসাবে অর্থনীতি সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত প্রয়োজন। কেন প্রয়োজন? নিচে অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা তুলে ধরা হলো। আচ্ছা, কি জন্য প্রয়োজন? 1 নম্বর পয়েন্ট দেওয়া হয়েছে, জীবনের চাহিদা প্রয়োজন বোঝা যায়। যেহেতু তোমরা প্রথম বর্ষের শিক্ষার্থী, প্রথম পরীক্ষা দিবে, আমি তোমাদেরকে আবারও কথাটা বললি, এই যে পয়েন্ট আছে না 1, 2, 3, এগুলা তোমরা আলাদা করে সুন্দরভাবে লিখে মধ্যখানে তুমি ওই পয়েন্টের সাথে মিল রেখে যা লিখতে পারো। বোঝাতে পেরেছি? লম্বা করে লিখে দিও, যা লিখতে পারো। যেহেতু ক্লাসের মাধ্যমে, বই পড়ার মাধ্যমে তোমার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, তুমি তোমার ইচ্ছা মতো করে পয়েন্টগুলো ঠিক রেখে, পয়েন্টের মধ্যে যাতে কোনো অমিল না থাকে, এরা যাতে মিল থাকে, ইচ্ছা মতো তুমি লিখতে পারো। প্রথমে জীবনের চাহিদা ও প্রয়োজন বোঝা যায়। অর্থনীতি পড়লে মানুষ নিজের সীমিত সম্পত্তির সর্বোত্তম ব্যবহার সম্পর্কে সচেতন হয় এবং প্রয়োজন ও চাহিদার পার্থক্য বুঝে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। প্রথম নম্বর যে পয়েন্ট, জীবনের চাহিদা প্রয়োজন বোঝা যায়। যে অর্থনীতি পড়ার কারণে সম্পদ যদি তোমার সীমিত থাকে, সেটার সর্বোত্তম ব্যবহার কিভাবে করা যায় সেটা তুমি বুঝতে পারো, প্রয়োজন ও চাহিদার পার্থক্য বুঝতে পারো, তাহলে কি এটা তোমার পড়ার প্রয়োজন নেই? অবশ্যই তোমার এটা পড়ার প্রয়োজন আছে। তাহলে 1 নম্বর পয়েন্ট এটা। 2 নম্বর, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা উন্নত হয়। কোনো ব্যক্তির কোনো ব্যক্তি আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ কীভাবে পরিচালনা করবে তা শিখতে পারে অর্থনীতির মাধ্যমে। যে অর্থনীতির মাধ্যমে আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি সম্পর্কে জানা যায় যে এটা কিভাবে পরিচালনা করব, তাহলে তো এটা অবশ্যই পড়ার প্রয়োজন আছে। জাতীয় অর্থনীতির দ্বারা বোঝা যায়। অর্থনীতি পড়ার মাধ্যমে এটার জ্ঞান যদি তোমার থাকে, জিডিপি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, বৈদেশিক বাণিজ্য প্রভৃতি অর্থনৈতিক বিষয়ের উপর জ্ঞান অর্জনের ফলে দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন বুঝে সিদ্ধান্ত নেওয়া যায়, যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। জিডিপি জানতে পারবে, মুদ্রাস্ফীতি সম্পর্কে জানতে পারবে, বেকারত্বর হার, বেকারত্ব, এগুলা বৈদেশিক বাণিজ্য সম্পর্কে জানতে পারবে এই অর্থনীতিটা পড়ার মাধ্যমে। নীতি প্রণয়ন ও পরিকল্পনা সহায়ক। একজন ভবিষ্যৎ নীতি নির্ধারক, সরকারি কর্মকর্তা বা উদ্যোক্তার জন্য অর্থনীতি পাঠ অপরিহার্য। এটি ন্যায্যতা, কার্যকারিতা, উন্নয়নের পথে পরিচালিত হয়। ভবিষ্যতে যারা অর্থনীতির নীতি নির্ধারণ করবেন, তাদের কি বর্তমান অর্থনীতি পড়ার কোনো প্রয়োজন নেই? অবশ্যই আছে। সরকারি কর্মকর্তা বা উদ্যোক্তা যারা অর্থনীতি পাঠ করবে, তারা সফলভাবে যে কোনো কাজ করতে পারবে। এটি ন্যায্যতা, কার্যকারিতা, উন্নয়নের পথে পরিচালিত করে। চাকরি, উচ্চশিক্ষায় সহায়ক। অর্থনীতি পাঠ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা করে। ব্যবসা, ব্যাংকিং, পরিকল্পনা, প্রশাসনিক ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ায়। অর্থনীতি পাঠ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা করে। ব্যবসা, ব্যাংকিং, পরিকল্পনা, প্রশাসনিক ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ায়। তো চাকরি পাওয়ার সম্ভাবনা বলতে অর্থনীতির তোমার জ্ঞান আছে, তো এটা সম্পর্কে যদি জ্ঞান থাকে তুমি অর্থনীতির জ্ঞান প্রয়োগ করতে পারবে, এতে করে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ব্যবসায় বিনিয়োগ কার্যকর ভূমিকা রাখে। বাজার বিশ্লেষণ, চাহিদা যোগান নির্ধারণ, মুনাফা বিশ্লেষণ ইত্যাদিতে অর্থনীতি জ্ঞান ব্যবসায়ীকে সফল করে তোলে। যখন অর্থনীতির জ্ঞান থাকবে তুমি বাজার বিশ্লেষণ করতে পারবে,
চাহিদা যোগান নির্ধারণ এগুলো করতে পারবে, মুনাফা কী পরিমাণ হচ্ছে সেটা বিশ্লেষণ করতে পারবে। তো এটা বিশ্লেষণ করে তুমি প্রয়োজনীয় পরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা নিতে পারবে, যার ফলে তোমার অর্থনৈতিক এই জ্ঞানটা ব্যবসায়ী হিসাবে তোমাকে সফল করে তুলবে। উপসংহার: অর্থনীতি শুধু, এটা একটা পার্ট বি এর প্রশ্ন ধরে নাও, অর্থনীতি শুধু একটি পাঠ্য বিষয় নয়, বরং এটি দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র সব ক্ষেত্রেই সচেতন, যুক্তিবান ও দক্ষ সিদ্ধান্ত গ্রহণের জন্য অর্থনীতি পাঠের প্রয়োজন অপরিসীম। এটি একজন মানুষকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলে। এই যে আমার ক্লাসটা দেখে তুমি আমার শীট থেকে প্রশ্নের উত্তরটা পড়ে নিবে, বই খুলে দেখবে। এই প্রশ্নটা যদি এখন পরীক্ষায় আসে, তো বিষয়টা কি এমন হবে যে তুমি একেবারেই লিখতে পারবে না, এরকম কিছু হবে? লিখলেই তুমি মার্কস পাবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, অর্থনীতির আওতা ও পরিধি আলোচনা করো। অর্থনীতির আওতা বলতে অর্থনীতির মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে, এটা অর্থনীতির আওতা বা পরিধি মধ্যে পড়ে। তো এটা পার্ট সি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। অর্থনীতির আওতা পরিধি বলতে বোঝায় এই বিষয়ের অন্তর্ভুক্ত প্রধান বিষয়বস্তু, বিশ্লেষণের ক্ষেত্র ও তার প্রয়োগযোগ্যতা কোথায় কোথায় আছে। এটি অর্থনীতির কাজ, সীমা, গবেষণার দিকগুলো স্পষ্ট করে। তো অর্থনীতির আওতার মধ্যে 1 নম্বরে অর্থনীতির প্রধান দুটি শাখা, একটা হচ্ছে মাইক্রো অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি যেটা, আরেকটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, ম্যাক্রো অর্থনীতি, ইকোনমিক্স। মাইক্রো অর্থনীতি অর্থনীতির প্রধান দুটি শাখা যেটা অর্থনীতির আওতার মধ্যে পড়ে। তো এটা সম্পর্কে তোমরা জেনে নাও। এটি ব্যক্তিগত পর্যায়ে অর্থনৈতিক কার্যক্রম বিশ্লেষণ করে, মাইক্রো যেটা। আর ম্যাক্রো যেটা একটু পরে আলোচনা করব। ম্যাক্রো যেটা, এটা সামষ্টিক জাতিগত পর্যায়ে আলোচনা করে। তো ব্যক্তিগত পর্যায়ে অর্থনৈতিক কার্যক্রম বিশ্লেষণ করে, যেমন ব্যক্তি বা পরিবারের আয় ব্যয়, প্রতিষ্ঠানের আয় ব্যয়, এগুলো। একটি প্রতিষ্ঠানের উৎপাদন ও মূল্য নির্ধারণ, চাহিদা যোগানের সম্পর্ক, এটা ব্যক্তি প্রতিষ্ঠানের। বাজার কাঠামো, উপযোগতা ও খরচ বিশ্লেষণ, তো এটা হচ্ছে মাইক্রো অর্থনীতির মধ্যে পড়ে। তো অর্থনীতির প্রধান দুটি শাখা বললেই আমরা জানবো মাইক্রো অর্থনীতি আর একটা হচ্ছে ম্যাক্রো অর্থনীতি। তো মাইক্রো আর ম্যাক্রোর মধ্যে যদি পার্থক্য বলে তোমরা এগুলা লিখে দিও। একটি বৃহৎ অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করে, জাতীয় আয়, জিডিপি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, এগুলা মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জাতীয় আয়, জিডিপি, এগুলো একটা জাতিগত মানে রাষ্ট্রীয় বৃহৎ একটা পরিসরে এটা কাজ করে। রাষ্ট্রীয় বাজেট ব্যয়, অবশ্যই এটা বৃহৎ। মুদ্রানীতি, রাজস্ব নীতি, অবশ্যই এটা রাষ্ট্রীয়। বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ, অবশ্যই এটা জাতীয়। তাহলে বুঝতে পারলে যে অর্থনীতির আওতার মধ্যে অর্থনীতির প্রধান দুটি শাখা, মাইক্রো অর্থনীতি আরেকটা ম্যাক্রো অর্থনীতি। একটা হলো ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক, আরেকটা হলো রাষ্ট্রীয় জাতিগত। বাকিটা আমরা শীট থেকে পড়লে পারবো। অর্থনীতির বিশ্লেষণ পদ্ধতি, এটাও কিন্তু অর্থনীতির আওতার মধ্যে পড়ে। 1 নম্বরে ধনাত্মক অর্থনীতি, যা আছে, ঘটছে বা ঘটবে তা বিশ্লেষণ করতে হবে, ধনাত্মক অর্থনীতির মধ্যে পড়ে। উদাহরণ, সরকার যদি ভর্তুকি কমায়, পণ্যের দাম বাড়বে। তো ভর্তুকি কি? মনে করো যারা উৎপাদন করে বা বিক্রি করে, সরকার বা রাষ্ট্র তাদেরকে ওই উৎপাদন বা বিক্রির কিছু টাকা এমন দিয়ে দিল যাতে করে পণ্যের দামটা কমে। এটা যখন ভর্তুকি বাড়াবে তখন পণ্যের দাম কমবে, আর যখন ভর্তুকি সরকার কমিয়ে দিবে পণ্যের দামটা বেড়ে যাবে। তো এটা কখন জানা যাবে? এটা বিশ্লেষণের মাধ্যমে জানা যাবে। বিধানমূলক অর্থনীতি, যা হওয়া উচিত সেই বিষয়ে মতামত দেয়। উদাহরণ, সরকারের উচিত দরিদ্রদের জন্য খাদ্যে ভর্তুকি বৃদ্ধি করা। তো বিধানমূলক অর্থনীতি আর ধনাত্মক অর্থনীতি, এটা অর্থনীতির বিশ্লেষণ পদ্ধতির মধ্যে পড়ে। অর্থনীতির প্রধান বিষয়বস্তু, উৎপাদন, কি উৎপাদন হবে, কিভাবে ও কত পরিমাণে, বন্টন, এটা হচ্ছে অর্থনীতির প্রধান বিষয়বস্তু। বন্টন হচ্ছে উৎপাদিত সম্পদ কার মধ্যে কিভাবে বণ্টিত হবে। ভোগ, মানুষ কিভাবে চাহিদা অনুযায়ী পণ্য সেবা ব্যবহার করে। মূল্য নির্ধারণ, বাজারে পণ্যের দাম কিভাবে নির্ধারিত হয়। চাকরি ও শ্রম, শ্রমবাজারে চাহিদা ও সরবরাহ। সঞ্চয়, বিনিয়োগ, ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা। বৈদেশিক বাণিজ্য, আমদানি রপ্তানি, মুদ্রা বিনিময় হারে প্রভাব। এই যে উৎপাদন, বন্টন, ভোগ, মূল্য নির্ধারণ, চাকরি, শ্রম, সঞ্চয়, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, এগুলো অর্থনীতির প্রধান বিষয়বস্তু। অর্থনীতির আওতার মধ্যে কী কী পড়ে আমরা এটা আলাদা করে খাতার মধ্যে নোট করে নিব। তখন উপসংহার, অর্থনীতির আওতা ও পরিধি বিশাল ও বিস্তৃত। এটি ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত অর্থনৈতিক আচরণ ও সমস্যা বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত গ্রহণে
সহায়তা করে। অর্থনীতির আওতা ও পরিধি বিশাল এবং বিস্তৃত, যা আমরা এখানে আলোচনা করলাম। এটি ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত অর্থনৈতিক আচরণ ও সমস্যা বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত গ্রহণেই সহায়তা করে, একেবারে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত। উৎপাদন থেকে একেবারে ভোগ। উৎপাদন বলতে কাঁচামাল থেকে শ্রমিকরা এটা প্রক্রিয়াকরণ করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করবে, তারপর বাজারজাতকরণ করবে, তারপর ভোক্তারা গ্রাহকরা ভোগ করবে, এটা হলো উৎপাদন থেকে ভোগ। জাতীয় আয় থেকে বাণিজ্য, সব কিছুই অর্থনীতির আলোচ্য বিষয়, তাই এটি একটি জীবনঘনিষ্ঠ সময় উপযোগী বিজ্ঞান। এখন পর্যন্ত যে আমরা আজকের ক্লাসে এই 3টা প্রশ্নের উত্তর জানলাম, আমরা শীট থেকে যদি প্রশ্নের উত্তরগুলো নিজে থেকে একবার দুইবার তিনবার পড়ে নেই আর এই ভিডিও ক্লাসটা দেখে নেই, তখন আমাদের অনেক কিছু আমরা শিখতে পারবো, অনেক কিছু মনে থাকবে। এই রিলেটেড প্রশ্ন যখন পরীক্ষায় আসবে আমরা এটার উত্তর লিখতে পারবো ইনশাল্লাহ। তো পরবর্তী প্রশ্নগুলো এই যে সম্পূর্ণ শীটে যা আছে এগুলো আমরা ধারাবাহিক ক্লাসের মাধ্যমে শেষ করবো ইনশাল্লাহ। তো ক্লাসগুলো ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে।